আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার টিকা পেতে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক বলছে স্বাস্থ্য বিভাগ। ভারতের 20 লাখ উপহার ডোজ ভ্যাকসিন আসছে কাল। জি.কে. শামীমকে জামিন পেতে সহযোগিতায় অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে দুদকের জিজ্ঞাসাবাদ। ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম ও মানবাধিকার বাস্তবায়নের পরামর্শ বিশিষ্টজনদের। 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। ট্রাম্প শাসনামলের অবসান। এবং 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের দিনে বাংলাদেশের বাজিমাত। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনার টিকা নিতে হলে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, ভারত থেকে উপহার পাওয়া অক্সফোর্ডের 20 লাখ ডোজ দিয়ে চলতি মাসে শুরু হবে টিকাদান কার্যক্রম। প্রথম দিন ট্রায়াল হিসেবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 25 জন স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে করোনার টিকা। ফেব্রুয়ারিতে শুরু হবে মূল কার্যক্রম। রাসনা দাসের রিপোর্ট। ভারত সরকারের উপহার হিসেবে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে করোনা ভ্যাকসিনের প্রথম চালান। ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ডের 20 লাখ ডোজ এই টিকা দিয়েই বাংলাদেশে শুরু হবে করোনা নির্মূলে টিকা দেওয়ার কার্যক্রম। দুপুর 1:30টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারত সরকারের পক্ষ থেকে উপহার স্বরূপ 2,20,00,000 লক্ষ ডোজ কোভিড-19 ভ্যাকসিন আমরা পাবো। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান, চলতি মাসেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ সারির 25 জনকে দিয়ে শুরু হবে এই কার্যক্রম। পরের দিন 3টি হাসপাতাল থেকে দেয়া হবে আরও প্রায় 500 জনকে টিকা। এদের কয়েকদিন নজরদারিতে রেখে ফেব্রুয়ারির প্রথম দিকে শুরু হবে মূল কার্যক্রম। প্রথম দিনেই আমরা এই সিভিল সোসাইটির এই সমাজের বিভিন্ন স্তরের 20-25 জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তী দিনে ড্রাই রান বা টেস্ট হিসাবে আমরা 4টি হসপিটালকে সিলেক্ট করেছি। একটি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, একটি কুর্মিটোলা জেনারেল হসপিটাল, মুগদা জেনারেল হসপিটাল এবং কোয়েট মৈত্রী হসপিটাল। এই 4টি হসপিটালে আমরা মোট 400 থেকে 500 আমরা জনকে এই যে প্রথম যে ট্রায়ালটা যেটা বলছি সেটা আমরা টার্গেট করেছি যে 400-500 লোককে আমরা দেব। প্রথম মাসে 60 লাখ, দ্বিতীয় মাসে দেয়া হবে 50 লাখ ডোজ টিকা। তৃতীয় মাসে টিকার দ্বিতীয় ডোজ পাবেন প্রথম মাসে টিকা নেওয়া 60 লাখ নাগরিক। করোনা অ্যাপসে নিবন্ধিতরা বিনামূল্যে এই টিকা পাবেন শুধুমাত্র সরকারি হাসপাতালে। বড় বড় হসপিটাল তারা আবেদন করেছে, তারা এই সুযোগ পাবে কিনা, তারাই যেহেতু পাচ্ছে না, নকল করে কার কাছে দিতে পারবে। এরপরেও বলা হয়েছে, আপনাকে একটু নিশ্চয়তা দেই, যে যারা এগুলো করতে চাচ্ছে এদের প্রত্যেকটি স্টেপ পুঙ্খানুপুঙ্খভাবে ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন মনিটর করবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যারা টিকা নেবেন তারা সবাই সরকারের টেলিমেডিসিনের আওতায় থাকবেন। প্রতিদিন এ সংক্রান্ত বুলেটিন প্রচার করা হবে বলেও জানানো হয়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এদিকে ভারতের উপহার হিসেবে পাঠানো 20 লাখ ডোজের ভ্যাকসিন দেশে আসছে আগামীকাল। রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন এই তথ্য জানান। বিদেশে কর্মসংস্থান তৈরি ও যৌথভাবে কৃষি কাজ বিষয়ে সেমিনারে মন্ত্রী আরও বলেন, 2027 সালের মধ্যে বিদেশে 50 লাখ প্রবাসীর কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। আফ্রিকার দেশসহ বিভিন্ন জায়গায় কৃষি খাতে বিনিয়োগ ও শ্রমিক পাঠানোর বিষয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। ভারত সরকার আমাদের গিফট হিসাবে দেবে এবং এইটা কালকে এসে পৌঁছবে এবং আসার পরে আমরা হয়তো আগে ভ্যাকসিনেশন শুরু করে দেব। দিস ইজ ওয়ান স্লট। আরেকটি আসছে, কালকে আরেকটা আসবে, সেটা হয়তো আপনার 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ। সেইটা প্রাইভেট যে কোম্পানি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে, তাদের প্রথম শিপমেন্টটা আসতেছে, কন্টিনিউয়াসলি আসতে থাকবে। কয়েকটি দেশ আমাদের কাছে উৎসাহ প্রকাশ করেছে। তার যেমন আপনার রাশিয়া আমাদের অনেক ভ্যাকসিন দেওয়ার জন্য বলেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে 8 জনের মৃত্যু হয়েছে। এটাই গত 8.5 মাসের সর্বনিম্ন মৃত্যু।
মৃতদের মধ্যে 8 জনই পুরুষ। ঢাকা বিভাগে মারা গেছে সর্বোচ্চ 7 জন, চট্টগ্রামে 1 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 7,950। 24 ঘন্টায় 15,410 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 656 জনের। শনাক্তের হার 4.26%। করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,29,687 জনে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 617 জন। মোট সুস্থ 4,74,472। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শিগগিরই করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বছরের প্রথম অধিবেশনের 3য় দিনের প্রশ্নোত্তর পর্বে একথা বলেন প্রধানমন্ত্রী। অপর এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদ নেতা জানান, দেশের কোনো মানুষ যেন ভূমিহীন না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। এদিকে অর্থনীতির গতিশীলতার কারণে বাংলাদেশ শিগগিরই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে বলে জানান অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। 2020-21 অর্থ বছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরে একথা জানান অর্থমন্ত্রী। কোভিড-19 মহামারীজনিত বৈশ্বিক বিপর্যয়ের কারণে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ধারা কিছুটা শ্লথ হয়েছে। তারপরেও 2019-20 অর্থবছরে বাংলাদেশ এশিয়ার মধ্যে সর্বোচ্চ 5.24% প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে চীন এবং ভিয়েতনাম ছাড়া এশিয়ার উল্লেখযোগ্য কোনো দেশ অর্থনীতি প্রবৃদ্ধি ছিল না। করোনা ভাইরাসের টিকা নিয়ে বিএনপি আগাম অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই দলটি রাজনীতি বলে উল্লেখ করেন তিনি। রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পৌরসভা নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আবারও হুঁশিয়ার করে দেন তিনি। তৃতীয় এবং চতুর্থ ধাপে নির্বাচনে যারা বারবার বলার পরও বিদ্রোহে অবস্থান নিয়েছেন, সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবার কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না এবং এই বিদ্রোহের জন্য খারাপ পরিণতি ভোগ করতে হবে। আর এর সঙ্গে এটাও বলতে চাই, এই বিদ্রোহের সঙ্গে আওয়ামী লীগের যে জনপ্রতিনিধিরা জড়িত থাকবে তারাও নজরদারিতে আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের যথাযথ পদক্ষেপের কারণে করোনার ভ্যাকসিন সঠিক সময়ে আসছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে করোনায় প্রাণহানি কম হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মন খারাপ। তিনি অভিযোগ করেন, কোনো কিছু না পেয়ে দলটি ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করছে। এত কিছুর পরও বিএনপি নেতাকর্মীদের আগে ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করেন তথ্যমন্ত্রী। ফ্রন্ট লাইনার হিসেবে সাংবাদিকদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা বলেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তথ্যমন্ত্রী। যখন সবকিছুতেই ব্যর্থ হচ্ছে তখন এখন ভ্যাকসিন নিয়ে অন্য কথা, যে লুটপাট, ওটা লুটপাটের দল তো বিএনপি, সেজন্য সবকিছুতে লুটপাট দেখার চেষ্টা করে। ভ্যাকসিন সরকার চিন্তাভাবনা করে যাদেরকে আগে দেওয়া প্রয়োজন তাদেরকে আগে দেওয়া হবে। এখন বিএনপি যদি আগে ভ্যাকসিন পেতে চায়, আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করতে পারি যে বিএনপিকে যেন আগে ভ্যাকসিন দেওয়া হয়। অতীতেও আওয়ামী লীগ লুটপাটের রাজনীতি করেছে, এখন করোনা ভ্যাকসিন নিয়ে লুটপাট চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাইকোর্ট মিলনায়তনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে সাধারণ মানুষের ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায় বলেও অভিযোগ করেন তিনি। আজকে যে ভ্যাকসিন যেটা দিলে মানুষের জীবন রক্ষা হবে, মানুষ বাঁচবে, এটা নিয়েও তারা লুটপাট শুরু করেছে। অনেক বেশি দাম দিয়ে ভারতের কাছ থেকে কিনতেছে, যার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। সুতরাং এই সাধারণ মানুষগুলো পাবে কিনা তারও কোনো রোড ম্যাপ নাই, কোনো প্ল্যানিং নাই। আলোচিত ব্যবসায়ী জি.কে. শামীমকে জামিন পেতে সহযোগিতার বিনিময়ে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। কমিশনের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন, তবে অভিযোগ অস্বীকার করেছেন রূপা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে আসামি জি.কে. শামীমের সাথে আতাত করার অভিযোগ ওঠে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে গত 4 নভেম্বর তাকে হাজির হবার নোটিশ পাঠায় দুদক। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলেও তা খারিজ হওয়ায় কমিশনে হাজির হতে হয় তাকে।
শুধু জি.কে. শামীম নন, আরও আসামিকে জামিন পেতে সহযোগিতার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আছে ডিএজি রূপার বিরুদ্ধে। এসব বিষয়ে জানতে তাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা। তবে সব অভিযোগই উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা। এজি ডিএজির কথায় প্রভাবিত হয়ে কোনো কোর্ট কোনোদিন জামিন দেয়, এটা অকল্পনীয়, কাল্পনিক, বাস্তব বিবর্জিত। একটা আদালতে জামিন দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতের। এটা প্রোপাগান্ডা, এটা গ্রুপ করছে যে এই আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানান দুদক সচিব। তার বিরুদ্ধে একটি অবৈধ প্রক্রিয়ার জামিনের বিষয় আছে একজন আসামির, সেই কারণে তার বিরুদ্ধে দুদক থেকে অবৈধ সম্পদ আছে কিনা এবং সেই বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে। একজন রাজনৈতিক নেতার স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে নাকি আসলে এটা আসলে না, এটা আমরা জানি না। এছাড়াও সরকারি সম্পত্তি দখলের মামলা সহ 3 মামলায় পিরোজপুরের আওয়ামী লীগের সাবেক এমপি এম এ আওয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এলডিসি পরবর্তী ইউরোপের বাজারে শুল্ক কোটামুক্ত সুবিধায় পণ্য রপ্তানিতে জিএসপি সুবিধা পেতে শ্রমিকদের শ্রম ও মানবাধিকার বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিএসপি ও শ্রম আইন নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল সেমিনারে তারা আরও বলেন, এসব বাস্তবায়ন না হলে ভবিষ্যতে পণ্য রপ্তানির চ্যালেঞ্জে পড়তে পারে। শারফুল আলমের রিপোর্ট। ইউরোপের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধায় পোশাকসহ অন্যান্য পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও 2027 সাল পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে। তবে এরপরও পণ্য রপ্তানির ক্ষেত্রে সুবিধা পেতে দরকার শ্রম আইন সহ বিভিন্ন ক্ষেত্রের সংস্কার। লেবার লর যে রাইটসগুলো, এই রাইটসগুলোতে এনজয় করার অধিকার যেই লেবার দেয় তার কাছে আছে, তার লেভেলটা ওয়ার্কার্স হোক আর মিড লেভেল ম্যানেজমেন্ট হোক। আইনের যখনই হচ্ছে কোনো পরিবর্তন হবে, সেই জায়গাটাই হচ্ছে সেটা প্রয়োগটা হচ্ছে যাতে হচ্ছে ইনফ্লুয়েন্স ফ্রি হয়, সেটা প্রয়োগটা হচ্ছে যাতে হচ্ছে করাপশন ফ্রি হয়, সেই জিনিসটাতে হচ্ছে সবাইকে নজর দিতে হবে। আমাদের নিজস্ব শ্রমিকের লেবার রাইটস, হিউম্যান রাইটস, এগুলোকে আমরা নিশ্চিত করার জন্যই আমাদের আইনগুলো বাস্তবায়ন দরকার এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা তাহলে জিএসপি প্লাসের জন্য যে আমাদের যে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলি আমাদের নিতে হবে শ্রম আইনের এবং বাস্তবায়নের, সেটাও কিন্তু আমরা করতে পারবো। অনেকবার সিম্পলি একটা মেইল দিয়ে বলছে যে অর্ডারগুলি ক্যান্সেল। তারা কি এই জায়গাটা কি একবারও ভেবেছে যে এর কনসিকুয়েন্সটা কি, যে ক্যান্সেল করে দিলে তাহলে আমার যে এত বড় ইনভেস্টমেন্ট এখানে ইনভেস্ট হয়ে গেল, আলটিমেটলি আমরা কোথায় যাবো? এটা শ্রমিকদের সুবিধায় সরকার ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজ করেছে, বাড়ানো হয়েছে ন্যূনতম মজুরি কাঠামো। এসব ইতিবাচক উদ্যোগের পাশাপাশি ক্রেতাদের মানসিকতা পরিবর্তনের তাগিদ দেন বিশেষজ্ঞরা। These are really reforms in relation to improved standards and governance. On these issues, we have already made a database and immediately we are expecting launch this database for the all world. শূন্য শুল্কের সুবিধায় ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে এখন থেকেই ব্যবসায়ী ও সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কার্যকরের পরামর্শ দেওয়া হয় সেমিনার থেকে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মাত্র 3 মাসে প্রায় 7,000 বিটের মাধ্যমে 66,000-এরও বেশি সামাজিক সমস্যা ও অপরাধ নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ের মধ্যে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রায় 39,000 জনকে। বিদ্যমান জনবল দিয়ে এ সেবা দেওয়া হচ্ছে। এই সেবাকে আরও কার্যকরভাবে সফল করতে জনবল বৃদ্ধির প্রয়োজন বলে মনে করেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। আমাদের বিশেষ প্রতিনিধি মাহমুদুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আশিক এম রাসেল। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের জাতির পিতার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা ছিল প্রত্যেক ইউনিয়নে থানা প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল নির্বাচনের ইশতেহারে গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা দেন। এ বাস্তবতাকে সামনে রেখে মুজিববর্ষে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সারা দেশে চালু করা হয় বিট পুলিশিং, যার সুফল পাচ্ছে সাধারণ মানুষ। আমাদের বাড়িতে একটা দ্বন্দ্ব ছিল
তখন ওই মোস্তাফিজ স্যারের কাছে অভিযোগ দিলে হে যাইয়া আমাগো মীমাংসা করিয়া আসে। এই পুলিশ এলাকায় আসে, এরপর থেকেই আমরা বিভিন্ন আড্ডা ছেড়ে দিই। এখন আমরা সামাজিক কাজকর্ম করি, খেলাধুলা করি, এর ভিতরেই আমরা থাকি। এখন যারা ওই যে গাঁজা বাবা এই সমস্ত যা কিছু জানেন এগুলো আমাদের সন্ধান দেবেন, আমরা নাম্বার দিয়ে যাচ্ছি, এই নাম্বারে আপনারা নাম গোপন থাকবে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করার পাশাপাশি পুলিশ ভীতি দূর করার লক্ষ্যে বিট পুলিশিংকে সারা দেশে ছড়িয়ে দিতে বর্তমান আইজিপি মাঠ পর্যায়ের পুলিশকে দিক নির্দেশনা দেন। ইউনিয়ন পর্যায়ে নিয়ে যায় পুলিশিং, যদি আমরা ইউনিয়ন পর্যন্ত পৌঁছায় প্রতিটি মানুষের কাছে দাঁড়াতে পারি, এর যে রিটার্ন এই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, করে দেখো মানুষ কিভাবে ভালোবাসার প্রতিদান দেয় বুঝতে পারে। বিট পুলিশিংয়ের ফলে বিভিন্ন ধরনের অপরাধ আগের চেয়ে অনেক কমেছে বলে মনে করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম। এখন আমরা প্রোঅ্যাক্টিভ পুলিশিং, যেটি প্রিভেন্টিভ পুলিশ, অর্থাৎ অপরাধ সংগঠিত হবে না, অপরাধ সংগঠিত না হওয়ার জন্য যে সমস্ত কার্যক্রম আছে কার্যক্রমগুলি গ্রহণ করছি। একই সাথে অপরাধ সংগঠিত হলে এই বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সেটি অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে উদ্ঘাটন করা যাচ্ছে। বরিশাল রেঞ্জের ৬টি জেলাকে ৪৭২টি বিটে ভাগ করে সেবা দেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই সেবাকে আরও গতিশীল করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিনিয়ত সরজমিনে বিট এলাকা পরিদর্শন করছেন। তবে বিট পুলিশিং আরও কার্যকর করতে জনবল বাড়ানো প্রয়োজন বলে মনে করেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। আমাদের অফিসার সংখ্যা বৃদ্ধি করতে হবে, কমপক্ষে বিট প্রতি একজন অফিসার, একজন সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার প্রত্যেক বিটে যেন থাকতে পারে, দেওয়া যায়, এই জন্য জনবল আমাদের বৃদ্ধি করা প্রয়োজন। পুলিশকে জনবান্ধব করতে বিট পুলিশিংয়ের কোনো বিকল্প নেই বলে মনে করেন এর সাথে সংশ্লিষ্টরা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, বরিশাল। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। ক্যাপিটালে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জন রবার্টস। বাইডেনের পরপরই শপথ নেবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট এশীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। নিরাপত্তা হুমকি এবং করোনা মহামারীর স্বাস্থ্য ঝুঁকি থাকায় সাধারণ দর্শনার্থী না থাকলেও আনুষ্ঠানিকতার ঘাটতি নেই অনুষ্ঠানে। ভিআইপি অতিথি হিসেবে সেখানে উপস্থিত রয়েছেন সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিন্টন এবং জর্জ ডব্লিউ বুশ। ডোনাল্ড ট্রাম্প না থাকলেও অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। কিছুক্ষণ পরই জাতির উদ্দেশ্যে অভিষেক ভাষণ দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের ঘোর সমর্থকদের হামলার হুমকি থাকায় ক্যাপিটল হিল এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। সাধারণ দর্শনার্থীদের পরিবর্তে শোভা পায় 2 লক্ষাধিক পতাকা। দায়িত্ব নেওয়ার পরপরই 15টি নির্বাহী আদেশ জারির কথা রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের। প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়া এবং অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল। এর আগে হোয়াইট হাউস ছেড়ে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেলিকপ্টারে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে উড়াল দেন মার্কিন বিমান ঘাঁটি অ্যান্ড্রিউসের উদ্দেশ্যে। সেখানে বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন কোনো না কোনোভাবে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি। এ সময়ও জো বাইডেনকে অভিনন্দন জানাননি ট্রাম্প। হোয়াইট হাউস ছেড়ে হেলিকপ্টারে ম্যারিল্যান্ডের অ্যান্ড্রিউস বিমান ঘাঁটিতে গেলে বিদায়ী প্রেসিডেন্টকে তোপধ্বনি আর সশস্ত্র অভিবাদন দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় ফার্স্ট লেডি হিসেবে বিদায়ী ভাষণ দেন মেলানিয়া ট্রাম্প। এরপরই ফ্লোরিডার বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন ট্রাম্প দম্পতি। A goodbye. We love you. We will be back in some form. And I want to thank all of the great people of Washington, D.C., all of the people that we worked with to put this miracle together. So, have a good life. We will see you soon. Thank you. Thank you very much. এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের দিনে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। এর মধ্য দিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল টাইগাররা। ক্যারিবীয়দের দেয়া 123 রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে 97 বল হাতে রেখেই জয় পায় তামিম ইকবালের দল। নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেই ম্যাচ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের এই জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মমিনুর রিপনের রিপোর্ট। And take the pleasure of declaring this the Bangabandhu Cricket Series 2021 Open. করোনা ভাইরাসের ভয়াবহতা কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট ফিরল ঘরের মাটিতেও। নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের জার্সি গায়ে ফিরলেন দলের পোস্টার বয় সাকিব আল হাসানও। সব মিলিয়ে গত 10 মাসে এদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, যেদিনে অভিষেক হলো 7 ক্রিকেটারের, যার মাত্র একজন স্বাগতিক দলে, বাকি 6 জন ক্যারিবীয়দের।
international cricket back in Bangladesh. বোঝা যায় আনকোরা অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে লড়বে সফরকারীরা, আর এই দল নিয়ে টাইগারদের ঘাড়ে চেপে বসা যে কঠিন হবে তা শুরুতেই বুঝিয়ে দিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দলের 24 রানেই সাজঘরে ফেরালেন ওয়েস্ট ইন্ডিজের 2 ওপেনারকে। এরপর সাকিব আল হাসানের মায়াজালে দিশেহারা অনভিজ্ঞ ক্যারিবীয় দল তুলে নেন টানা 3 উইকেট। তাতে 56 রানে 5 উইকেট হারিয়ে ধ্বংসস্তূপের রূপ নেয় ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ উইকেটে পাওয়েল ও মায়ার্সের 59 রানের জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা সফরকারীদের। প্রতিরোধের দেয়াল ভাঙেন অভিষিক্ত হাসান মাহমুদ। হ্যাট্রিকের আভাস দিয়ে 28 রানে 3 উইকেট তুলে নিয়ে আলো ছড়ান 21 বছর বয়সী এই পেসার। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের দিনে সাকিবের ফেরাটা রীতিমতো রাজকীয়। মাত্র 8 রানের খরচায় 4 উইকেট তুলে নিয়ে তিনি যেন বোঝালেন 1 বছরের ক্রিকেট নির্বাসনে একটিও মরচে ধরেনি পারফরম্যান্সে। শেষ পর্যন্ত 122 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের 123 রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক দলের জয়ের পথটা আরও সহজ করে দেন 2 ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস 47 রানের জুটি করে। লিটন 14 রানে বিদায়ের পর 3 নম্বরে নেমে ভরসা জোগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এরপর তামিম 44 আর সাকিব 19 রানে বিদায় নিল মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহর ব্যাটে ভর করে 4 উইকেটে 125 রান তোলে বাংলাদেশ। আর দীর্ঘদিন পর মাঠে ফিরে দাপুটে জয় পায় টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। বন্দর নগরী চট্টগ্রামে উদ্বোধন করা হলো ওমেন্স ওয়ার্ল্ডের 10ম শাখা। সকালে এর উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। রাজধানী ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রামের প্রবর্তক এলাকায় কেবিএইচ প্লাজায় উদ্বোধন করা হলো ওমেন্স ওয়ার্ল্ডের 10ম শাখা। গ্রাহকদের মানসম্মত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে চট্টগ্রামে পথ চলা শুরু করেছে এই বিউটি পার্লারটি। সকালে এর উদ্বোধন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। পরে তিনি এই পার্লারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে নারীরা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, ফ্যাশনেও পিছিয়ে নেই তারা। এই ধরনের আধুনিক বিউটি পার্লার সেবার মান বজায় রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এটিএন বাংলার চেয়ারম্যান। বাংলাদেশ এখন উন্নতির দিকে যাচ্ছে, মেয়েরা এই সব ফ্যাশনের দিকে চলে যাচ্ছে, যে কারণে আমাদের দেশে এরকম ভালো ভালো পার্লার আরও দরকার। আমি এইটা দেখে আমি খুব মুগ্ধ হলাম যে তারা খুব সুন্দর একটি পার্লার তারা এখানে চিটাঙে করতে পারছেন, এবং আমি আশাবাদী হয়তো চিটাঙে এটা ভালোই চলবে তাদের। এই সময় প্রতিষ্ঠানটির পরিচালক ফারনাজ আলম জানান, পৃথিবীর আধুনিক বিউটি ট্রিটমেন্টের সব ধরনের সুযোগ থাকবে এখানে। এছাড়াও থাকছে স্কিন ও হেয়ার ট্রিটমেন্টে স্পেশালাইজড কনসালটেন্ট সুবিধা। বিউটিফিকেশনে, হেয়ার কেয়ারে, স্পা, বডি কেয়ার ট্রিটমেন্ট, স্পেশাল ট্রিটমেন্টস, হেয়ার ট্রিটমেন্টস যেগুলো স্পেশাল হচ্ছে, বাইরে আমরা সবসময় দেখতে পাচ্ছি এখন স্পেশাল ফেস ট্রিটমেন্টস হচ্ছে, বোটক্স, ফিলার, সব কিছু আমরা ইনশাল্লাহ এখানে প্রোভাইড করব, এবং উইথ দ্য বেস্ট হ্যান্ডস, অফকোর্স উইথ দ্য বেস্ট টেকনোলজি অ্যান্ড বেস্ট হ্যান্ডস। ওমেন্স ওয়ার্ল্ড সঠিকভাবে গ্রাহক সেবা দিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্ট অভিনেত্রী জয়া আহসান। আমি রূপ বিশ্বাস করি না, আমি সৌন্দর্যে বিশ্বাস করি, যেটা ইনহ্যান্স করবার জন্য সবসময় ওমেন্স ওয়ার্ল্ড কাজ করে এসছে, যে নিজের ভেতরে যে ইনার বিউটিটা সেটাকে আরও ইনহ্যান্স করে ব্যক্তিত্বের সৌন্দর্যটাকে উপস্থাপন করা। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে জানিয়ে দেব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মেহেরপুরে 1,500 টাকা কেজি দরে পেঁয়াজের বীজ 14,000 টাকায় কিনেও কৃষকরা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভারতীয় জাতের বীজ কিনে এই প্রতারণার শিকার হয়েছেন তারা। চাহিদা বেশি থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিম্নমানের বীজ সরবরাহ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই কারণে স্থানীয় ব্যবসায়ীরা দায়ী করেছেন ভারতীয় ব্যবসায়ীদের। গত বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবার সুখসাগর জাতের পেঁয়াজের আবাদে ঝোঁকেন জেলার কৃষকরা। এই জাতের বীজ ভারত নির্ভর হয়, চোরাই পথে আসা বীজই একমাত্র ভরসা তাদের। কিন্তু জমিতে বীজ বপনের 1.5 মাস পরও ফলন না হয় বড় ধরনের লোকসানের মুখে শত শত কৃষক। তবে ক্ষতি পুষিয়ে নিতে অন্য ফসল আবাদ করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। চলতি বছর মেহেরপুরে পেঁয়াজের আবাদ হয়েছে 3,300 হেক্টর জমিতে। এবার আন্তর্জাতিক সংবাদ।
নানা সন্দেহ সংশয়ের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা। সরকারি এক স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার অনলাইনে প্রত্যন্ত এলাকার শিক্ষকদের সাথে এক ভিডিও কনফারেন্সে হাজির হন এই শিল্পপতি। এর আগে হঠাৎ করেই লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়ায় জ্যাক মাকে নিয়ে তৈরি হয় নানা সন্দেহ সংশয়। গত অক্টোবরে সাংহাই ফোরামের অনুষ্ঠানে চীনা কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনা করে তার ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে কঠোর নজরদারির অধীনে আনে বেইজিং। এমনকি নিয়মিত টিভি অনুষ্ঠানে শিডিউল থাকা সত্ত্বেও যোগ দেননি জ্যাক মা। ফলে তিনি কোথায় আছেন, কেমন আছেন তা নিয়ে তৈরি হয় নানা গুজব, বিভ্রান্তি। এবারে জানিয়ে দেব সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন পান বরজে দেখা দিয়েছে নানা রোগ। বরজগুলোতে পান গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়া ও পাতা পচা রোগ সহ ছত্রাকের আক্রমণে বিপাকে চাষিরা। পরিস্থিতি মোকাবেলায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ প্রয়োগের কথা বলা হচ্ছে। তবে ঘন কুয়াশার কারণে বরজে ওষুধ ছিটিয়েও কোনো সুফল পাচ্ছে না কৃষকরা। জেলায় এবার প্রায় 250 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। করোনা ভাইরাসের কারণে 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই জয় দিয়ে শুরু বাংলাদেশের। বল হাতে দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আলো ছড়ানোর পর ব্যাট হাতে সর্বোচ্চ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেটে শুরু হলো তামিম যুগ। এদিকে পেসার হাসান মাহমুদ 28 রানে 3 উইকেট নিয়ে ওয়ানডে অভিষেককে স্মরণীয় করে রাখেন। আরও জানাচ্ছেন পরাগ আরমান। 9 মাস আগেই অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন তামিম ইকবাল। করোনা ভাইরাস মহামারীতে দায়িত্ব পালনের সুযোগই পাচ্ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই হোম সিরিজ দিয়ে অধিনায়ক তামিমের যাত্রা শুরু। সেই সঙ্গে এবারই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে উঠল পেসার হাসান মাহমুদের। 134 নম্বর ক্রিকেটার হিসেবে অভিষেক এই টাইগার পেসারের। 3 ওভার 3 বলের খেলা হতেই বৃষ্টিতে থেমে যায় ম্যাচ। তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 1 উইকেটে 15 রান। 1 ঘন্টা পর আবারও শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ। নিষেধাজ্ঞার 1 বছর শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই প্রতিপক্ষ দলের অভিষিক্ত ম্যাককার্থির উইকেট তুলে নেন সাকিব আল হাসান। এতে দেশের মাটিতে 150 উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে 8 রানে 4 উইকেট নিয়ে একই ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারে দ্বিতীয় স্থানে উঠে এলেন সাকিব। এই ভেন্যুতে তার উইকেট এখন 117টি। সারজা ক্রিকেট স্টেডিয়ামে 122 উইকেট নিয়ে সাকিবের চেয়ে এগিয়ে আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ওয়াসিম আকরাম। পারফর্ম করতে পেরেই খুশি বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব। Obviously playing after 16-17 months is not easy, but happy the way I performed. ব্যাট হাতে অধিনায়ক তামিম সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদের বলে স্ট্যাম্প আউট হওয়ার আগে 69 বলে 7 করেন 44 রান। আর সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে 43 বলে 19 রান। তাতে জয় পেতে বাংলাদেশ ক্রিকেট দলের কোনো সমস্যাই হয়নি। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনার টিকা পেতে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক বলছে স্বাস্থ্য বিভাগ। ভারতের 20 লাখ উপহার ডোজ ভ্যাকসিন আসছে কাল। জিকে শামীমকে জামিন পেতে সহযোগিতায় অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে দুদকের জিজ্ঞাসাবাদ। ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে শ্রম ও মানবাধিকার বাস্তবায়নের পরামর্শ বিশিষ্টজনদের। 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন জো বাইডেন। ট্রাম্প শাসনামলের অবসান। এবং 10 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের দিনে বাংলাদেশের বাজিমাত। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।